জ্যাসপার ফিওনা নিয়ে নিজের কক্ষে প্রবেশ করলো। ঘরের মাঝখানে একটি বড় কাচের টেবিল, আর তার উপরে রাখা অসংখ্য রঙিন আইসক্রিম, ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, পিস্তাচিও, ব্লুবেরি। প্রতিটি ফ্লেভার যেন টেবিলের উপর রংধনু সৃষ্টি করেছে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তো আইসক্রিম, আপনি কি পাগল হলেন? জ্যাসপার হেসে বলল, তোমার শখ পূরণ করছি, এখন এগুলো সব খাবে তুমি, সবটা। ফিওনা কিছুটা দ্বিধায় টেবিলের দিকে এগিয়ে গেল। আপনি মজা করছেন তাই না? না, এটা তোমার শাস্তি। আমি দেখব তুমি সত্যি কতটা আইসক্রিম পছন্দ করো, যে অন্য কারো সাথে হেসে হেসে তোমাকে আইসক্রিম খেতে হয়। ফিওনা প্রথমে একটি চকোলেট ফ্লেভারের আইসক্রিম তুলে খেতে শুরু করলো, কিন্তু কয়েকটি স্কুপ খাওয়ার পর সে অসহায়ভাবে বলল, আমি আর পারবো না। জ্যাসপার তার সবুজ চোখে মুচকি হেসে বলল, আরও খেতে হবে তোমাকে। তুমি তো বলেছিলে আইসক্রিম খেতে তোমার ভালো লাগে। এখন দেখো শখের আসল পরীক্ষা কিভাবে হয়। ফিওনা জানে জ্যাসপার মুখে যতই হিমশীতল হাসি রাখুক, মনের মধ্যে তো জ্বলন্ত আভা জ্বলছে রাগে। আর ফিওনা জ্যাসপারের রাগ সম্পর্কে জানে, তাই যথাসাধ্য চেষ্টা করে করে যাচ্ছে। আইসক্রিম শেষ করার পর ফিওনা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। জ্যাসপার তার দিকে তাকিয়ে বুঝতে পারল সে আর পারছে না। হঠাৎ করেই তার কণ্ঠে এক মৃদু কোমলতা ফুটে উঠল। তোমার শাস্তি শেষ ফিওনা, তবে মনে রেখো পরের বার আমার অনুমতি ছাড়া আর কিছু করবে না। জ্যাসপার টেবিলের সামনে এসে ফিওনার আরো কাছাকাছি দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে তার ঠান্ডা হাত দিয়ে ফিওনার মাথায় আলতোভাবে চুলের মধ্যে আঙ্গুল চালাতে লাগলো। তুমি আমার কথা মেনে চলবে নাকি তোমাকে এভাবেই বারবার শাস্তি দিতে হবে? জ্যাসপার মৃদু হেসে বলল। ফিওনা কোনো উত্তর দিল না। তার ক্লান্ত চোখে অদ্ভুত এক প্রশান্তি ফুটে উঠল। ফিওনা ক্লান্ত হয়ে টেবিলে বসেছিল। তার মধ্যেই আইসক্রিম খেয়ে সে যেন আর নড়তে পারছিল না। তার চোখে বিরক্তি স্পষ্ট, কিন্তু জ্যাসপার ঠিক তখনই একটি চঞ্চল পরিকল্পনা করে। তোমার তো শাস্তি শেষ, জ্যাসপার বলল তার গভীর অথচ রহস্যময় কণ্ঠে। কিন্তু আবার শুরু হলো। আমি কখনো আইসক্রিম খাইনি, তবে আজকে খাওয়া শিখে নেব, তবে একটু আলাদা উপায়ে। ফিওনা অবাক হয়ে বলল, আপনার আর কি ধরনের পাগলামি বাকি আছে? জ্যাসপার টেবিল থেকে একটি আইসক্রিমের বাটি তুলে নিল। বাটির আইসক্রিমটির প্রায় গলে যাওয়া। তার চোখে যেন দুষ্টুমির ঝিলিক ফুটে উঠল। সে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে গেল। হামিংবার্ড, আমি কোনো খাবারকে কখনো শুধু খাবার হিসেবে দেখি না। আমার কাছে সব কিছুতেই একটু বেশি রোমাঞ্চ থাকা উচিত। ফিওনা কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপার সেই গলে যাওয়া আইসক্রিমটি ফিওনার গলায় ঢেলে দিল। ঠান্ডা আইসক্রিম ফিওনার ত্বক স্পর্শ করতেই সে চমকে ওঠে। এই, আপনি এটা কি করছেন? ফিওনা অবাক আর রাগে চেঁচিয়ে উঠল। জ্যাসপার একটি মৃদু হাসি দিয়ে বলল, শান্ত হও হামিংবার্ড, আমি কেবল আমার শাস্তির অংশটা উপভোগ করছি। সে ধীরে ধীরে ফিওনার গলা থেকে সেই আইসক্রিম নিজের জিভ দিয়ে লেহন করতে শুরু করলো। তার ঠোঁট আর জিহ্বার ছোঁয়া ফিওনার শরীর শিরশির করে তুলল। ফিওনা পুরোপুরি স্থবির হয়ে পড়ল। আপনি পাগল? এভাবে কেউ আইসক্রিম খায়? ফিওনা অসহায় গলায় বলল, তুমি বলেছিলে আইসক্রিম খেতে ভালো লাগে, আমিও শিখছি। জ্যাসপার মৃদু কণ্ঠে বলল। জ্যাসপার এবার ফিওনার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুমি শুধু খেতে জানো না হামিংবার্ড, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে উপভোগ করতে হয়। ফিওনা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারল না। ফিওনা অবাক হয়ে তাকিয়েছিল জ্যাসপারের দিকে। তার মন অস্থির, শরীর শিরশির করছে। জ্যাসপারের চোখে এক ধরনের গভীর খেলা, যেন সে জানে কিভাবে ফিওনার প্রতিটি অনুভূতিকে তীব্র করে তুলতে হয়। তোমার গায়ে এত মিষ্টি স্বাদ লেগে আছে যে মনে হয় আমার আইসক্রিম এভাবেই খাওয়া উচিত। জ্যাসপার এক ধরনের মৃদু হাসি দিয়ে বলল। সে ধীরে ধীরে আর এক ধাপ এগিয়ে এলো। তার আঙ্গুলে একটু আইসক্রিম তুলে নিয়ে ফিওনার গালে ছোঁয়ালো। ঠান্ডা স্পর্শে ফিওনার শরীর কেঁপে উঠল। তারপর জ্যাসপার মাথা নিচু করে আলতো ভাবে তার ঠোঁট দিয়ে সেই আইসক্রিম খেয়ে নিল। ফিওনার মুখ থেকে কোনো কথা বের হলো না। তার গাল তখন লালচে হয়ে উঠেছে। জ্যাসপার আবার তার আঙ্গুলে আইসক্রিম তুলল। ফিওনার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, আর জ্যাসপারের স্পর্শ তাকে যেন জাদুর মতো ঘিরে ধরছিল।
এত সুন্দর স্বাদ কোথায় ছিল লুকিয়ে? জ্যাসপার আলতোভাবে বলল। তার চোখ ফিওনার চোখে স্থির। জ্যাসপার ফিওনার ঠোঁটের আইসক্রিমটুকু খেয়ে নিল। জ্যাসপারের ঠোঁটের স্পর্শে শিহরিত হয়ে ফিওনা তার শার্ট খামচে ধরল, যেন তাকে ছেড়ে যেতে দেওয়া অসম্ভব। তার চোখে অজানা এক আকাঙ্ক্ষা, আর বুকের থোকপোকানির শব্দ যেন গোটা ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। জ্যাসপার হালকা হাসল। এতটা অধীর কেন হামিংবার্ড? তার কণ্ঠে ছিল এক ধরনের গভীর খোলা, যা ফিওনার শরীরের প্রতিটি কোষকে যেন জাগিয়ে তুলল। সে টেবিল থেকে আরেকটা আইসক্রিমের বাটি তুলে নিল। তোমার শাস্তি এখনো শেষ হয়নি। বলেই সে আইসক্রিমের ঠান্ডা তরল ফিওনার মুখের উপরে আলতোভাবে ছড়িয়ে দিল। ঠান্ডা অনুভূতিতে ফিওনার শরীর কেঁপে উঠল। জ্যাসপার ধীরে ধীরে ঝুঁকে আইসক্রিমের চিহ্নগুলো নিজের ঠোঁট দিয়ে লেহন করতে লাগলো। তার উষ্ণ স্পর্শ ঠান্ডা আইসক্রিমের সঙ্গে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো। ফিওনার শ্বাস ধীরে ধীরে দ্রুত হতে লাগলো। তার চোখের পাতা ভারী হয়ে গেল। ফিওনা শ্বাসরুদ্ধ হয়ে বলল, আপনি এভাবে? তুমি আমাকে শাস্তি দিতে চেয়েছিলে তাই না, আমাকে জেলাসি দিয়ে? জ্যাসপার গভীর কণ্ঠে ফিসফিস করে বলল। এটা আমার পাল্টা শাস্তি। এই কথায় ফিওনার চোখ আরো বড় হয়ে গেল, আর তার মন যেন এক ধরনের মধুর অস্থিরতায় ভরে উঠল। ফিওনার বুক ধড়পড় করছিল, তার শ্বাস যেন আটকে আসছে। জ্যাসপার এতটাই কাছে ছিল যে তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন তীব্র উত্তেজনার ঢেউ খেলে গেল। ফিওনা বুঝতে পারছিল যে জ্যাসপারের প্রতি তার অনুভূতি দিন দিন আরও গভীর হচ্ছে। আপনি আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। তার কণ্ঠস্বর ভাঙা, যেন নিজের মনে। জ্যাসপারের সবুজ চোখে এক ধরনের মজা ফুটে উঠল। সে ঠোঁটের কোণে একটি তীক্ষ্ণ হাসি এনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ফিওনার দিকে তাকিয়ে বলল, এটা হলো তোমার আসল শাস্তি হামিংবার্ড। আমি জানি তুমি আমাকে কাছে চাইছো, কিন্তু ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার হাত যেন নিজেই জ্যাসপারের দিকে এগিয়ে গেল তাকে ছুঁতে, কিন্তু জ্যাসপার এক পা পেছনে সরে গেল। তোমার শাস্তি এখানেই শেষ নয়, গম্ভীর কিন্তু গভীর সুরে বলল। এখন তুমি আমাকে ছুঁতে চাইবে কিন্তু পাবে না। তুমি ছটফট করবে, কষ্ট পাবে, আর আমি দেখব কিভাবে তুমি আমার স্পর্শের জন্য আকুল হয়ে উঠছো। ফিওনা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার মন যেন হাজার টুকরোয় ভেঙে পড়ছে। জ্যাসপার আবারও তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুমি যদি মনে করো আমি তোমার ইচ্ছা মতো তোমার কাছে থাকবো, তবে তুমি ভুল ভাবছো। এখন থেকে তুমি আমার ইচ্ছায় চলবে, আর আমার ইচ্ছা হলো তোমাকে আরো অস্থির করা। এই বলে জ্যাসপার এক ঝটকায় চলে গেল। তার উপস্থিতির শূন্যতা যেন ফিওনার চারপাশে এক ধরনের শীতল নিঃসঙ্গতা এনে দিল। ফিওনা তার দিকে তাকিয়ে থাকলো, তবে তার মনে অসীম প্রশ্ন আর হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা ছিল। জ্যাসপারের চলে যাওয়ার পর ফিওনা স্থির বসে থাকলো। বুকের ভিতর যেন আগুন জ্বলছে। ধীরে ধীরে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। এই ড্রাগনটা নিজেকে কিভাবে? দাঁড়াও জ্যাসপার, এবার আমার পালা। ফিওনা মনে মনে বলল। সে টেবিলে পড়ে থাকা এই এক টুকরো আইসক্রিমের দিকে তাকালো। আইসক্রিম এখন গলে এক ধরনের মসৃণ বস্তুর মতো হয়ে গেছে। পুরো টেবিলে গলে যাওয়া আইসক্রিমের বন্যা। তবে আপাতত ফিওনার চোখে খেলা করলো এক ধরনের শয়তানি হাসি। ফিওনা জ্যাসপারের কক্ষ থেকে বেরিয়ে দ্রুত পা চালিয়ে করিডোরে এলো। তার চোখে মিশ্রণ ছিল ক্ষোভ আর দুষ্টু খেলার ইচ্ছে। মনে মনে বলল, এই ড্রাগনটা নিজেকে কিভাবে? এবার দেখো তোমাকে কিভাবে ছটফট করাতে হয়। জ্যাসপারের তখন ধীর পায়ে হেঁটে যাচ্ছে, তার হাতের স্মার্ট ঘড়ির দিকে তাকিয়ে। তার চোখে নির্লিপ্ত অভিব্যক্তি যেন কিছুই ঘটেনি। ফিওনার দিকে একবার তাকালো না। ফিওনা এটা দেখে আরো রাগে ফেটে পড়ল। সে দ্রুত জ্যাসপারের সামনে এসে দাঁড়ালো। তার হাত দুটো কোমরে রাখা, ভ্রুকুচকে তাকালো। আপনি কি ভেবেছেন আমাকে এভাবে শাস্তি দিয়ে সবকিছু শেষ? আমি কি খেলনার মতো আপনার ইচ্ছা মতো চলবো? জ্যাসপার তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তোমার মুখে এমন রাগ তো বেশ মানায় হামিংবার্ড, তবে তুমি আমাকে কি করবে সেটাই দেখার বিষয়। ফিওনা তার ঠোঁট কামড়ে নিজের রাগ চেপে রাখলো। তারপর তার ভেতরের দুষ্ট বুদ্ধিটা মাথা চাড়া দিল। সে হঠাৎ এগিয়ে এসে দুপা উঁচু করে জ্যাসপারের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনলো। জ্যাসপার অবাক হয়ে তার দিকে তাকানোর আগেই ফিওনা তার ঘাড়ে জোরে একটা কামড় বসালো। জ্যাসপার হতভম্ব আর ব্যথাতুর কণ্ঠে বলল,
তুমি কি করছো? ফিওনা তার গাড়ির থেকে মুখ সরিয়ে হাসলো। এটা আপনার এটা আপনার জন্য আমার শাস্তি। এবার আপনি বুঝবেন ছটফট করার মতো কি। ফিওনা গর্বিত ভঙ্গিতে বলল। ছটফট করার মানে কি? হ্যাঁ, দিলাম। এবার বুঝতে পারলেন মিস্টার ড্রাগন? আমার সঙ্গে খেলতে গেলে আমিও খেলায় নামতে জানি। ফিওনা জ্যাসপারের শার্টের কলার চেপে ধরে, তখনও তার চোখে অদম্য জেদ। সে কোনোভাবেই সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কিন্তু জ্যাসপার হঠাৎ গম্ভীর হয়ে গেল। কোনো কিছু না বলেই সে হালকাভাবে ফিওনাকে কোলে তুলে নিল। আপনি আপনি কি করছেন? কিন্তু তার গালের রং তখনও লজ্জায় লাল হয়েছিল। আমাকে লাভ বাইট দিলে? জ্যাসপার ঠান্ডা গলায় বলল। তার চোখে এক ধরনের দৃঢ়তা ছিল যা ফিওনার বুকের ভিতর ধুকপুকানি বাড়িয়ে দিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে তার কক্ষে নিয়ে গেল। সেখানে এসে ফিওনাকে বিছানায় আলতো করে শুইয়ে দিল। ফিওনা তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আপনি কি সত্যি এখন আমাকে ঘুমোতে বাধ্য করবেন? ফিওনা অবিশ্বাসের সুরে বলল। জ্যাসপার তার পাশে ঝুঁকে এসে চোখে চোখ রেখে বলল। হামিংবার্ড, সময় এখনো আসেনি। নিজের ওপর কন্ট্রোল রাখো। আমাকে কন্ট্রোল হারাতে বাধ্য করো না, কারণ আমি যদি একবার নিয়ন্ত্রণ হারাই। হঠাৎ থেমে গিয়ে ফিওনার ঠোঁটের দিকে এক মুহূর্ত তাকালো। তারপর উঠে দাঁড়িয়ে বলল। তাহলে তুমি আমার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকবে না? জ্যাসপার ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। ফিওনা হতবাক হয়ে বিছানায় বসে রইল। তার মনে এক অদ্ভুত এক অনুভূতি। একদিকে সে রাগান্বিত, অন্যদিকে যেন অজানা এক উত্তেজনা তার ভেতর কাঁপন ধরিয়ে দিল। এই ড্রাগনটা একদিন আমাকে পাগল করে ছাড়বে। ফিওনা ধীরে ধীরে নিজেকে বলল। তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটে উঠল, কারণ সে জানে জ্যাসপার এখন তার প্রেমে পড়েছে, আর সে নিজেও। করিডোরে স্নিগ্ধ আলোয় থারিনিয়াস হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটি যেন তার বোধবুদ্ধি সবকিছু স্থির করে দিয়েছে। দূর থেকে সে দেখেছে জ্যাসপার এন্ট্রোরাজির গর্বিত ড্রাগন যোদ্ধা, যার হৃদয় বরফের মতো ঠান্ডা, যাকে কখনো আবেগপ্রবণ হতে দেখা যায়নি। সেই জ্যাসপারই ফিওনার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে। থারিনিয়াসের কপালে ভাঁজ পড়ে। প্রিন্স, এরকম কিভাবে সম্ভব? নিজের মনে বিড়বিড় করে বলল সে। তার চোখে এখনো জ্যাসপারের দিকে আটকে ছিল। জ্যাসপার তখনও ফিওনাকে কোলে করে নিয়ে যাওয়ার সময় সংযত গলায় কথা বলছে। থারিনিয়াস তার কথাগুলো শুনতে পাচ্ছিল না, কিন্তু জ্যাসপারের মুখে এক অন্যরকম কোমলতা ধরা পড়ল, যা থারিনিয়াস কখনো কল্পনাও করেনি। একটা হিউম্যান গার্ল? থারিনিয়াসের মনে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তার চিন্তায় ঢেউ আছড়ে পড়তে লাগলো। যে ড্রাগনরা কখনো মানুষের কাছাকাছি আসতে চায় না, সে ড্রাগনের প্রিন্স হয়ে কিভাবে এমন আবেগ প্রকাশ করতে পারে? হঠাৎ তার মনে পড়ল জ্যাসপার সবসময় বলতো, ড্র্যাগনদের হৃদয় ভালোবাসার জন্য নয়, আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়, আবেগের জন্য নয়। এখন থারিনিয়াসের মনে মনে বিশাল আর অবিশ্বাসের এক অদ্ভুত দর্শন চলছিল। তার মাথা ঘুরতে লাগলো। হাতে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করলো। এটা কি সত্যি, নাকি আমি ভুল দেখছি? প্রিন্সের তো লাভ ফাংশনাল নেই। জ্যাসপার তখন করিডোরের দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। থারিনিয়াস তাড়াহুড়ো করে সরে দাঁড়ালো, যেন কেউ তাকে দেখে ফেলে না, কিন্তু তার হৃদয় ধুকপুক করছিল। এটা কি সেই প্রিন্স যাকে আমি চিনি? থারিনিয়াস নিজের মনে বলে উঠল। তার মনে একটাই প্রশ্ন জেগে উঠল, জ্যাসপারের এই পরিবর্তন কি শুধুই ফিওনার জন্য? আর এই পরিবর্তন যদি সত্যি হয়, তাহলে এর শেষ কোথায়? থারিনিয়াস তখন ধীর পায়ে করিডোর ধরে হাঁটতে লাগলো, কিন্তু তার মনের অস্থিরতা যেন তাকে ছাড়ছিল না। ফিওনার সম্পর্কের রহস্য তাকে ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করলো। সকালে সূর্যের মোলায়েম আলো মাউন্টেন গ্লাস হাউসের চারপাশে ছড়িয়ে পড়েছে। ফিওনা আজ বেশ ভোরেই ঘুম থেকে উঠেছে। তার গলা প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে জ্যাসপারের আনা ঠান্ডা বেশ কয়েকটা আইসক্রিম খাওয়ার ফল। গলা ব্যথার কারণে একটু গরম চা খাওয়ার তাগিদে সে কিচেনের দিকে পা বাড়ায়। লিভিং রুম পার হতে গিয়ে সে কিচেন থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় হয়তো অ্যাকোয়ারা আজ তাড়াতাড়ি উঠেছে। ভাবতে ভাবতে সে কিচেনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই কিচেন থেকে বেরিয়ে আসে জ্যাসপার। তার হাতে একটি ডিভাইস ধরা, যার মাঝখানে নীল আলো জ্বলছে।
তবে ফিওনার উপস্থিতি দেখে সে হঠাৎ থমকে দাঁড়ায়। ফিওনা ঘুম ঘুম চোখে এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাতের সিল্কের নরম নাইট স্যুটে চারপাশের সূর্যের আলো তার উপর পড়ে যেন তাকে স্নিগ্ধ ফুলের মতো করে তুলেছে। মুহূর্তের জন্য জ্যাসপার মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে। জ্যাসপারের চাহনিতে ফিওনার মনে হঠাৎ গতকালকের কথা ভেসে ওঠে। তার মনে পড়ে কিভাবে সে জ্যাসপারকে ঘাড়ে লাফ বাইট দিয়েছিল। এতেই তার মুখ লজ্জায় গরম হয়ে যায়। সে চোখ বন্ধ করে রাখে যেন জ্যাসপারের চোখে আর না পড়ে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসে। তার ঠোঁটের কোণে সেই মৃদু রহস্যময় হাসি। ফিওনা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে যেন চারপাশের সবকিছু থেমে গেছে। হঠাৎ সে অনুভব করে কারো উষ্ণ নিঃশ্বাস তার মুখের কাছাকাছি। নিঃশ্বাসের সাথে মিশে থাকা সেই পারফিউমের পরিচিত ঘ্রাণ, যা তাকে আর কাউকে ভাবতে দেয় না। জ্যাসপার। সে বোঝে জ্যাসপার তার একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। লজ্জা আর অস্বস্তির মিশ্রণে সে চোখ খোলার সাহস পায় না। জ্যাসপার মৃদু হেসে বলে ওঠে, হামিংবার্ড, আজ এত সকাল সকাল দর্শন পেলাম, এটা সত্যি সৌভাগ্যের দিন মনে হচ্ছে। ফিওনা কোনো উত্তর দেয় না। তার লজ্জা আরও বেড়ে যায় আর সে তার চোখ বন্ধ রেখেই দাঁড়িয়ে থাকে। জ্যাসপার তার মুখ আরও কাছে নিয়ে আসে। তার কণ্ঠে শয়তানি মিশ্রিত মৃদু সতর্কতা। চোখ খুলো, তাহলে কিন্তু চুমু দিয়ে দিব। ফিওনার মুখ পুরো লাল হয়ে যায়। তার শরীর জমে যায়, যেন কোনো প্রতিক্রিয়া করার ক্ষমতাই নেই। সে দ্রুত চোখ খোলার কথা ভাবে, কিন্তু লজ্জায় তা করতে পারে না। জ্যাসপার আরও মজা পেয়ে যায় ফিওনার এই অবস্থা দেখে। সে আবার ধীরে ধীরে বলে, 3 সেকেন্ড দিচ্ছি, তারপর কিন্তু অভিযোগ করতে পারবে না। ফিওনা তার ঠোঁট কামড়ে ধরে। মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরছে। ফিওনা উফ, এখন কি করব? চোখ খুলি নাকি উনি কি আসলেই? জ্যাসপার গুনতে শুরু করে। 1, 2। ঠিক 3 বলার আগেই ফিওনা দ্রুত চোখ খুলে ফেলল। জ্যাসপার তার হাসি চেপে বলে, বেঁচে গেলে হামিংবার্ড, কিন্তু খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। ফিওনা কিচেনে যাওয়ার জন্যে পা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু জ্যাসপারের শয়তানি হাসি আর দুষ্টুমি তাকে পিছু ছাড়ে না। তার মজার কণ্ঠে ফিওনা বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি সবসময় এমন করেন কেন? আমাকে লজ্জা দেন। জ্যাসপারের হাসি খানিকটা ম্লান হয়ে যায়। তখনই ফিওনার ঠান্ডায় ভাঙা গলার আওয়াজে তার কপাল কুঁচকে যায়। হামিংবার্ড, জ্যাসপার গভীর গলায় বলে, তোমার কি ঠান্ডা লেগেছে? অসুখ হয়েছে? ফিওনা জবাব দেয়, হ্যাঁ, আমি তো হিউম্যান। আপনার মতো তো আর ড্রাগন না যে ঠান্ডা বা গরম কিছুই প্রভাব ফেলবে না। আপনি নিজে এত এত আইসক্রিম কাল খাওয়ালেন আর ভাবলেন আমি সুস্থ থাকবো। স্বাভাবিকভাবে গলা ব্যথা তো হবেই। ফিওনার কথায় জ্যাসপারের মুখে হালকা অনুশোচনা ঝরে পড়ে। সে কিছু না বলে তার শক্ত হাতে ফিওনাকে ধরে লিভিং রুমের নরম সোফায় বসায়। তুমি এখানেই বসো, একদম নড়াচড়া করবে না। সে আদেশের সুরে বলে। তার চোখে ভয়ের ছায়া ফুটে ওঠে। আমি কিছু একটা করি, তোমার এই অবস্থায় আমি কিছুতেই স্বাভাবিক থাকতে পারবো না। ফিওনা মৃদু হেসে বলে, আপনি এভাবে দুশ্চিন্তা করছেন কেন? আমি কোনো সিরিয়াস অসুখে ভুগছি না, একটু গলা ব্যথা হয়েছে, চা খেলে ঠিক হয়ে যাবে। জ্যাসপার এক ঝটকায় উঠে দাঁড়ায়। চা তুমি কিভাবে বানাবে? আমি বানিয়ে আনছি। ফিওনা একটু অবাক হয় তার দ্রুত সিদ্ধান্তে। আপনি চা বানাতে পারেন? জ্যাসপার থেমে যায়, তারপর খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, ড্রাগনরা যা চায় তা করতে পারে হামিংবার্ড। তাহলে আমি আপনার এই ড্রাগন তৈরি চা দেখতে চাই। ফিওনা একটু হেসে বলে। জ্যাসপার দৃঢ় ভঙ্গিতে কিচেনের দিকে এগিয়ে যায়। এখানে বসে থাকো, আর কোনো কথা না। আমি ড্রাগনের মতোই এই সমস্যার সমাধান করব। ফিওনাকে আরেকবার সতর্ক করে। ফিওনা হাসতে থাকে, আর তার মনের ভেতর এক মুহূর্তের জন্য ভাবনা আসে ড্রাগনের এই মৃদু যত্ন আর রাগ মেশানো ভালোবাসা যেন তাকে আরো কাছে টেনে নিচ্ছে। জ্যাসপার কিচেনে ঢুকে ঠান্ডা মাথায় কাজ শুরু করে। তার চোখে গভীর মনোযোগ আর হাতে দক্ষতার স্পষ্টতা। কাঁচের জারের ভেতর থেকে বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান বের করে সে একের পর এক চায়ের পাত্রে যোগ করতে থাকে। আদা, তুলসী পাতা, দারুচিনি, মধু আর লেবুর রস।
ফিওনা সোফায় বসে কিছুক্ষণ চুপচাপ থাকে, কিন্তু জ্যাসপারের এমন দৃঢ় ও সুরেলা গতি তার দৃষ্টি আকর্ষণ করে। তার ভ্রু সামান্য কুঁচকে যায়, আর সে নিজের অজান্তেই হাঁ করে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকে। কিচেনের আলো জ্যাসপারের তীক্ষ্ণ মুখাবয়বের ওপর পড়ছে। তার চুলের ওপর সূর্যের নরম কিরণ যেন তাকে আরো উজ্জ্বল করে তুলেছে। যখন সে মধু মেশাচ্ছিল, তার হাতের মসৃণ গতিবিধি ফিওনাকে মুগ্ধ করে। এভাবে তাকিয়ে থাকলে কি তোমার ঠান্ডা সেরে যাবে হামিংবার্ড? হঠাৎ জ্যাসপার পিছনে ঘুরে বলে, তার কণ্ঠে মৃদু মজা ঝরে পড়ে। ফিওনা মুহূর্তেই লজ্জায় পড়ে যায়, তারপর নিজের দৃষ্টি সরিয়ে ফেলে। আমি তো শুধু দেখছিলাম যে আপনি চা বানাতে পারেন কিনা। ফিওনা বলার চেষ্টা করে, কিন্তু তার গলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। জ্যাসপার হেসে বলে, ড্রাগনটা শুধু যুদ্ধ করতে জানে না হামিংবার্ড, যত্নও নিতে জানে। সে চায়ের পাত্রে চা ঢেলে একটি কাপ নিয়ে ফিওনার দিকে এগিয়ে আসে। এটা খাও, ঠান্ডার গলা ব্যথা চলে যাবে। বলেই কাপটা ফিওনার হাতে তুলে দেয়। ফিওনা কাপ হাতে নিয়ে চায়ের দিকে তাকায়। তার মন অজান্তেই বলে ওঠে, একজন ড্রাগন অথচ কতটা যত্নশীল আর সৌন্দর্যের প্রতিমূর্তি। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। তুমি যদি আরেকবার এভাবে তাকিয়ে থাকো, তাহলে আমার আবার চুমু দেওয়ার ইচ্ছে হতে পারে। বলে, তার কণ্ঠে দুষ্টুমি ফুটে ওঠে। ফিওনা কাপে চুমুক দিতে গিয়ে প্রায় গলা দিয়ে চা উগড়ে ফেলে। আপনার কি সবকিছুতেই দুষ্টুমি করার অভ্যাস? জ্যাসপার হাসে। তোমাকে বিরক্ত করা তোমার সবচেয়ে বড় বিনোদন হামিংবার্ড। থারিনিয়াস ল্যাবে প্রবেশ করতেই মিস্টার চ্যান সিং তার দিকে তাকালেন। তার চোখে উত্তেজনার ছাপ স্পষ্ট। আজ আমি ফিওনাকে দেখতে চাই। চ্যান সিং বললেন, তার কণ্ঠে একটা অদ্ভুত তাগিদ। থারিনিয়াস মাথা নাড়ল। প্রিন্স কাল বলেছিল, আমার মনে আছে, আজ দেখাবো। আমি এখনই ডিভাইসটা চালু করছি। থারিনিয়াস একটি প্যানেলে কাজ শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সিসিটিভি ফুটেজ চালু হলো। স্ক্রিনে ভেসে উঠল লিভিং রুমের দৃশ্য। ফিওনা সোফায় বসে চায়ের কাপ হাতে নিচু হয়ে চুমুক দিচ্ছিল। তার মুখে শান্তির আভা, চুলগুলো এলোমেলো, আর তার গালে যেন হালকা লজ্জার রেশ এখনো রয়ে গেছে। মিস্টার চ্যান সিং ধীরে ধীরে স্ক্রিনের দিকে এগিয়ে গেলেন। তার চোখে অশ্রু জমতে শুরু করলো। দীর্ঘদিন পর তার প্রিয় নাতনিকে দেখছেন তিনি, যদিও সরাসরি নয়, তবু এতদিনের দূরত্বের পর এই মুহূর্ত যেন অনেক মূল্যবান। তিনি হাত বাড়িয়ে স্ক্রিনে ফিওনার মুখ ছুঁতে চাইলেন। তার কণ্ঠ অল্প কাঁপছিল। ফিওনা, আমার ফিওনা ভালো আছে? থারিনিয়াস শান্তভাবে দাঁড়িয়েছিল, সেই আবেগ ঘন মুহূর্তের সাক্ষী হয়ে। চ্যান সিং একবার স্ক্রিনের দিকে তাকিয়ে গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একসাথে আনন্দ এবং কষ্টের মিশ্রণ। আমার ছোট নাতনিটা নিশ্চয়ই আমাকে খুব মনে করছে, কিন্তু আমি ওর পাশে থাকতে পারিনি। তবে মনে হচ্ছে ও এখন খানিকটা ভালোই আছে। মিস্টার চ্যান সিং মুহূর্তেই চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি দেখেছেন জ্যাসপার হঠাৎ লিভিং রুমে এসে ফিওনার গালে চুমু দিয়ে চলে গেল। চ্যান সিং হতবাক, তার মুখ থেকে কথা বের হতে চাইছে, কিন্তু মনের মধ্যে অগণিত প্রশ্ন। তিনি অবাক হয়ে বললেন, এটা এটা কি হলো? আমি কি ভুল দেখলাম? জ্যাসপার কেন ফিওনাকে চুমু দিল? থারিনিয়াস দ্রুত ডিভাইস বন্ধ করে দিল। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী শীতলতা। সে জানতো সে মিস্টার চ্যান সিং প্রশ্ন করবেন এবং তাকে দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। থারিনিয়াস শান্তভাবে বলল, মিস্টার চেন সিং, আপনি অবশ্যই ভুল দেখেছেন। আমাদের প্রিন্স কখনো এমন কাজ করবেন না। চ্যান সিং সন্দিহানভাবে বললেন। কিন্তু আমি নিজে দেখেছি, এটা ভুল হতে পারে না। থারিনিয়াস মাথা নাড়ল, তার কণ্ঠে একরকম দৃঢ়তা। আপনার চোখ ধোঁকা খেয়েছে। প্রিন্সের মধ্যে আবেগ ফাংশন নেই, বিশেষ করে প্রেম বা স্নেহজনিত কোনো অনুভূতি। তিনি ফিওনার প্রতি এমন কিছু করবেন না যা আপনার কল্পনা এসেছে। চ্যান সিং অস্থিরভাবে বললেন। থারিনিয়াস এবার একটু মুচকি হাসল। মিস্টার চেন সিং, হয়তো ক্যামেরার কোনো ত্রুটি আছে। আপনি অন্য কিছু ভেবেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, প্রিন্স জ্যাসপার এমন কোনো আবেগে জড়িত নয়। তিনি একান্তই তার দায়িত্ব পালন করেছেন।
চ্যান সিং কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মন তখনও ঘটনাটি মেনে নিতে পারছিল না। তবে থারিনিয়াসের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেখে তিনি আর কিছু বলতে পারলেন না। থারিনিয়াস মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো চ্যান সিং সত্যিটা জানলে সবকিছু ভেঙে পড়বে, কিন্তু তার কাজ ছিল এই মুহূর্তেই সত্যকে আড়াল করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। থারিনিয়াস মনে মনে বলল, প্রিন্স, আমি যতটা সম্ভব আপনাকে রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু আপনি যদি এর চেয়ে বেশি সামনে এগোন তাহলে আমি আর বেশি ঢাকতে পারবো না। ভোরের কথা আলোতে ভেনাসের আকাশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। অ্যালিসা ও সিলভা তাদের ড্রাগন রূপে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। তাদের বিশাল ড্রাগন ডানা সূর্যের আলোয় ঝলমল করছে। তাদের চোখে একরকম উত্তেজনা এবং অজানা পৃথিবী দেখার অদম্য আকাঙ্ক্ষা। তাদের পিতা ফ্লোরাস রাজ্যের মহারাজ কিছুটা গম্ভীর স্বরে বললেন, এই যাত্রা তোমাদের জন্য সহজ হবে না। পৃথিবী ভিন্ন এক জগৎ, সেখানে আমাদের নিয়মের বাইরে অনেক কিছু ঘটে। নিজেকে সামলে চলবে। অ্যালিসা, তুমি বড় বোন হিসেবে সিলভারের দায়িত্ব নিয়েছ, তাকে বিপদ থেকে রক্ষা করবে। অ্যালিসা মাথা নাড়ল। তার লাল চুল আর উজ্জ্বল ড্রাগন রূপে তাকে যেন আরো মহিমান্বিত দেখাচ্ছে। হ্যাঁ পিতা, আপনি নিশ্চিন্তে থাকুন, সেখানে প্রিন্স আছে, সে আমাদের অবশ্যই নিরাপদে রাখবেন। সিলভা, যে তুলনামূলক কম অভিজ্ঞ এবং কিছুটা দুষ্টু, হাসতে হাসতে বলল, আমরা তো পৃথিবীতে দেখতে যাচ্ছি পিতা, দুশ্চিন্তা করবেন না, আপু আমাকে চোখে চোখে রাখবে। পিতা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তোমাদের যাত্রা দীর্ঘ হবে। ভেনাস থেকে পৃথিবীতে পৌঁছতে সাধারণ ড্রাগনদের 3 দিন সময় লাগে। যাত্রাপথে সাবধান থাকবে। আর মনে রেখো, পৃথিবীর মানুষ আমাদের মতো নয়, তাদের সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিও না। অ্যালিসা ও সিলভা পিতার সামনে মাথা নত করল। তারপর এক বিশাল ডানার ঝাপটা দিয়ে তারা ভেনাসের আকাশে উড়াল দিল। আকাশের বিশালত্ব যেন তাদের ডানার শক্তিকে আরো বাড়িয়ে তুলল। তারা সূর্যের আলোর সাথে মিশে একের পর এক মেঘ পেরিয়ে এগিয়ে চলল। ভেনাসের সবুজাভ আকাশ তাদের পিছনে ফেলে তারা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। জ্যাসপার ল্যাবে প্রবেশ করতেই চারপাশে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বিশাল পর্দায় ডেটা বিশ্লেষণ করা হচ্ছে আর বিভিন্ন মেশিনে কাজ চলছে। থারিনিয়াস ইতিমধ্যেই কনফারেন্স রুমে উপস্থিত ছিল। তিনি একটি ম্যাপের উপর নজর দিচ্ছিলেন, যেখানে কার্বন সংগ্রহের স্থান এবং সেখানে থাকা মনস্টারগুলোর তথ্য ছিল। থারিনিয়াস, প্রস্তুতি কেমন চলছে? সবকিছু ঠিকঠাক আছে, তবে মনস্টারদের সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। ঠিক তখনই আলবিরা রুমে প্রবেশ করে। কনফারেন্স রুমটি একটি আধুনিক এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ স্থান, যা বিশাল কাচের জানালা দিয়ে উজ্জ্বল বাইরে দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপের বিশাল সৌন্দর্য, যেখানে উদ্ভিদ এবং সৃষ্টির নিদর্শনগুলো চোখে পড়ছে। রুমের কেন্দ্রে একটি বড় চিরকালীন সাদা টেবিল রয়েছে, যা চারপাশে উজ্জ্বল আলোতে ঘেরা। রুমের দেওয়ালগুলোতে বড় বড় মনস্টারদের ছবি লাগানো হয়েছে, যা তাদের শক্তি এবং গুণাবলীর প্রতিনিধিত্ব করে। টেবিলের এক কোণে একটি হালকা প্রযুক্তি প্যানেল স্থাপন করা হয়েছে, যেখানে তথ্য প্রদর্শন করা হচ্ছে। জ্যাসপার তখন বলল, মিস্টার চেন সিং কি আসছে? থারিনিয়াস জবাব দিল, হ্যাঁ, তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছেন, বিশেষ করে কার্বন অঞ্চলে এবং সেখানে থাকা মনস্টার সম্পর্কে। তখনই মিস্টার চ্যান সিং প্রবেশ করে এবং তার হাতের ল্যাপটপ থেকে বিশাল তথ্য বের করতে শুরু করেন। মিস্টার চ্যান সিং তার প্রেজেন্টেশন শুরু করেন। তিনি প্যানেলে মনস্টারদের ছবি এবং তাদের বৈশিষ্ট্য দেখাতে শুরু করেন। আমাদের পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। মনস্টারগুলোর শক্তি এবং দুর্বলতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আমাদের মাঝে শক্তিশালী যোগাযোগ থাকতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত সমাধান করতে হবে। আমরা সবাই একসাথে কাজ করলে কোনো চ্যালেঞ্জই আমাদের থামাতে পারবে না। আমাদের লক্ষ্য হলো সফলভাবে কার্বন গ্রহণ করা। কার্বন সংগ্রহের জন্য নির্বাচিত অঞ্চল হল ক্যারিবিয়ান বেসিন, যা একটি বিশাল গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত। এই অঞ্চলটি পরিচিত তার বিশাল তলদেশীয় কার্বন সঞ্চয়ের জন্য এবং এখানে প্রায়শই শক্তিশালী মনস্টারদের বসবাস হয়।
এই অঞ্চলের গভীরতা প্রায় 10,000 ফুট এবং এটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। এটি একটি বৃহৎ ভূতাত্ত্বিক অঞ্চল যা আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে গঠিত হয়েছে। এখানে কেলরিম, জোলথান এবং মোরাক্স সহ বিভিন্ন ধরনের মনস্টার রয়েছে যারা এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করে। ক্রেলিম এই মনস্টারটি একটি বিশাল পাথরের মতো তৈরি যার গায়ে বিভিন্ন রঙের রত্ন রয়েছে। এর শক্তি হলো পাথর ভাঙা এবং আক্রমণের সময় কঠোর প্রতিরোধ গড়ে তোলা। জোলথান এই মনস্টারটি বায়ুমণ্ডলে উঠতে পারে এবং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আক্রমণ করে। এটি দ্রুত এবং খুব চঞ্চল। মোরাক্স এটি এক ধরনের জলদস্যু মনস্টার যে শুধু জল এবং কার্বনের অধীনে অবস্থিত। এটি সাঁতার কাটতে পারে এবং জল থেকে আক্রমণ করতে পারে। মিস্টার চ্যানশিং তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। মিস্টার চ্যানশিং আবার বলতে লাগলো, ক্যারবিন বেসিনে আমাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে মনস্টারগুলোর উপর। তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। জ্যাসপার তখন অবিলম্বে প্রশ্ন করলো, তাহলে কেলরিমের শক্তি কি? কেলরিম পাথরের মতো কঠিন। এটি আক্রমণের সময় শেলের মতো আচরণ করে। তবে এর দুর্বলতা হলো এটি দ্রুত চলাচল করতে পারে না। তাই তোমাদের দ্রুততার সুবিধা নিতে হবে। আর জোলথান সম্পর্কে? জোলথান দ্রুত এবং আক্রমণকারী। এটি বায়ুমণ্ডলে বিদ্যুৎ নিয়ে আসে, তাই তোমাদের উচিত দূর থেকে আক্রমণ করা। এবং মোরাক্স? মোরাক্স জল থেকে বাঁচতে দ্রুত সাঁতার কাটতে পারে। তোমাদের উচিত জলের নিচে নজর রাখা। সকলেই নিজেদের কাজের জন্য প্রস্তুত হতে শুরু করে। জ্যাসপার, থারিনিয়াস, আলবিরা এবং মিস্টার চ্যানশিং একত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে তারা কিভাবে মনস্টারগুলোকে মোকাবেলা করবেন এবং কিভাবে কার্বন সংগ্রহ করবেন। জ্যাসপার সবার উদ্দেশ্যে বলল, তাহলে কাল সকালে আমাদের যাত্রা শুরু করতে হবে। প্রত্যেককে তাদের প্রস্তুতির কাজ করতে হবে। আমি জোলথানদের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি মোরাক্সের জন্য পরিকল্পনা করছি। জলদস্যুদের সঙ্গে মোকাবিলা করতে হবে। তাহলে তোমরা কেলরিমের জন্য আমাদের শক্তি ব্যবহার করব। ল্যাবে কার্বন মিশন নিয়ে আলোচনা শেষ করার পর থারিনিয়াস এবং আলবিরা মাউন্টেন গ্লাস হাউসে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছিল। সন্ধ্যা নেমে এসেছে আর দিনের আলো বিলীন হতে হতে পুরো জায়গাটা যেন এক নতুন রূপ ধারণ করেছে। কিন্তু তার মধ্যেই জ্যাসপার উঠে যাওয়ার সময় মিস্টার চ্যান সিং তাকে থামিয়ে দিলেন। জ্যাসপার, 1 মিনিট থামো। আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেই চ্যান সিং গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জ্যাসপার একটু চমকে উঠল। আপনার এমন কেন মনে হলো? সে প্রশ্ন করে। মিস্টার চ্যান সিং এর মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমি আজকে সকালের সিসিটিভি ফুটেজ দেখেছি। জ্যাসপার বুঝতে পারল চ্যান সিং ফিওনা ও তার মধ্যে ঘটে যাওয়া সব দৃশ্য দেখে ফেলেছেন। তার মনে শঙ্কা জাগলো। মিস্টার চেনসিং, আপনি জানেন আমি ফিওনার প্রতি যত্নশীল। আমি তাকে কোনো ক্ষতি করতে চাই না। আমি তার কোনো ক্ষতি করতে চাই না। জ্যাসপার বলল, স্বর নিয়ে আত্মবিশ্বাস বজায় রাখতে চেষ্টা করলো। চ্যান সিং আবার কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমার নাতনির নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। তুমি একজন প্রিন্স এবং তোমার ক্ষমতা আবেগ সম্পর্কে আমি জানি। আমি চাই না সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমি ফিওনাকে ভালোবাসি, জ্যাসপার স্পষ্টতার সঙ্গে জানালো। তার কণ্ঠে ছিল এক ধরনের আত্মবিশ্বাস ও আবেগের ঝলক। আর ফিওনার চোখে আমি সেই ভালোবাসার ছোঁয়া দেখেছি। মিস্টার চ্যান সিং এর চোখে রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আমি তো শুনেছি তোমার মধ্যে লাভ ফাংশনাল ডিলিট। তিনি গম্ভীরভাবে বললেন, সেটা কোনো এক কারণে অ্যাক্টিভ হয়ে গেছে। জ্যাসপার উত্তর দিল, আর সেটা কারণটাই ফিনো। দেখো, চ্যান সিং বলতে লাগলেন, তুমি একজন ড্রাগন, তাও আবার ভেনাসের। আর আমার নাতনি ফিওনা একজন সাধারণ মানবী পৃথিবীর। তোমাদের মধ্যে কিভাবে কোনো সম্পর্ক থাকতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ আর পরিণতি তুমি জানো কি? ধ্বংস। তোমার ধ্বংস হবে। আর ফিওনাকে হয়তো এর জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে। একজন অ্যানিমেল আর একজন হিউম্যানের মধ্যে কি কখনো মিল সম্ভব? জ্যাসপার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভালোবাসা কোনো কিছু দেখে হয় না। এটা তো পৃথিবীর প্রবাদ। কিন্তু শুনুন, এই মহাবিশ্বে এমন কিছু হয় যা আমাদের কল্পনার বাইরে। আমার আর ফিওনার ভালোবাসাটাও সেরকমই। তুমি আগুন নিয়ে খেলছো জ্যাসপার। চ্যান সিং সতর্ক করে দিলেন। তার কণ্ঠে উদ্বেগ ছিল। জ্যাসপার দৃঢ়তার সঙ্গে বলল, আমি আগুনের তৈরি। এই মহাবিশ্ব তোমাদের প্রেমের দাম দেবে না। চ্যান সিং এর মুখে সংশয় ছিল।
তাহলে আমি এই মহাবিশ্ব ধ্বংস করে দেব। জ্যাসপার কঠোরভাবে প্রতিশ্রুতি দিল। জ্যাসপার, তুমি এমন কিছু করো না যাতে ফিওনার ক্ষতি হয়। চ্যানসিং সতর্কভাবে বললেন, তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। জ্যাসপার দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আমি নিজেকে উৎসর্গ করে দেব। ফিওনার ক্ষতি আমি হতে দেব না। যদি প্রয়োজন হয় আমি নিজেকে এই মহাবিশ্ব থেকে সরিয়ে নেব। ফিওনা তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। চ্যানসিং বললেন, তার চোখে সংশয় ছিল। এটা ভালোবাসা নয়। আপনার ভুল ধারণা। জ্যাসপার জোরালো ভাবে বলল, ফিওনা আমাকে ভালোবাসে সৌন্দর্যের জন্য নয়, তার হৃদয়ে আমার জন্য স্থান রয়েছে। তাহলে প্রমাণ করে দেখাও। চ্যানসিং চ্যালেঞ্জ ছুড়ে দিল। দেখাও তোমার সৌন্দর্য তাকে মোহিত করছে না, সে তোমার হৃদয়কে ভালোবাসছে। জ্যাসপার বলল, তার চোখে দৃঢ়তা ও সংকল্প। ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেব। আসি এবার। জ্যাসপার বেরিয়ে যাওয়ার সাথে সাথে চ্যানসিং কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবতে লাগলেন, জ্যাসপার আর ফিওনার প্রেমের পরিণতি কি হবে। সে জানতো এই সম্পর্কের পরিণতি খুব একটা ভালো হবে না। এই মহাবিশ্ব কখনো তাদের প্রেমকে মেনে নেবে না, না পৃথিবী না ভেনাস। চ্যানসিং এর মনে ভয় ছিল। আমি কি ভুল করেছি? তিনি নিজেকে প্রশ্ন করলেন। তাদের প্রেম কি সত্যিই সম্ভব? আমার কি উচিত এটা হতে দেয়া? চ্যানসিং নিজের অন্তরেও দ্বিধায় পড়ে গেলেন। তিনি জানতেন, প্রেমের মধ্যে যদি কোনো বাধা থাকে তাহলে তা কতটা ভাঙন সৃষ্টি করতে পারে। না, তিনি মনে মনে ভাবলেন, এটা হওয়া উচিত নয়। আমার ফিওনাকে সুরক্ষিত রাখতে হবে। তার চিন্তা ভাবনা অস্থির হয়ে উঠল। তিনি জানতেন, জ্যাসপার যেন আগুনের মতো, যা কখনো মুহূর্তেই তার নাতনির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। চ্যানসিং এর চোখে উদ্বেগের ছায়া নেমে এলো। তিনি তার নাতনির সুরক্ষায় চিন্তিত হয়ে পড়লেন এবং তার হৃদয়ে একটা অস্থিরতা তৈরি হলো। রাতের বেলা অ্যাকুয়ারা ফিওনার ঘরে প্রবেশ করে। কয়েকদিন ধরে ফিওনার সাথে আড্ডা দেওয়ার তেমন সুযোগ পাচ্ছিল না, তাই আজ চলে এসেছে। তারা বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে, হাসি ঠাট্টা চলতে থাকে। শেষে হঠাৎ অ্যাকুয়ারা প্রশ্ন করে, ফিওনা, একটা সত্যি কথা বলো, তুমি কি প্রিন্সকে ভালোবাসো? ফিওনা কিছুক্ষণ চুপ থাকে, কোনো উত্তর দেয় না। অ্যাকুয়ারা আবার বলে, প্রিন্স তোমাকে অনেক ভালোবাসে। আমি এই কয়েকদিনে সব কিছু লক্ষ্য করেছি, কিন্তু তুমি তাকে ভালোবাসো? ফিওনা তখন মাথা নাড়িয়ে ওপর নিচ করে। এভাবে না মুখে বলো। অ্যাকুয়ারা বলে। ফিওনা একটু সংশয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, তবে আমি তাকে জানাবো না, কারণ আমি এখনও তাকে ভালোবাসি বলিনি। তাতে সে যা করে আর বললে তো। এ কথা বলার পর ফিওনার মুখে একটা সংকোচের ছায়া দেখা যায়। অ্যাকুয়ারা ফিওনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বুঝতে পারে তার অনুভূতি কতটা গভীর। অ্যাকুয়ারা ফিওনার দিকে তাকিয়ে বলে, তুমি না বললেও প্রিন্স জানে, কারণ সে হচ্ছে ড্রাগন প্রিন্স। তার সেন্স অব হিউমার অনেক বিচক্ষণ। সে আগেই বুঝে গেছে, না হলে তোমার এত কাছে আসতো না। ফিওনার মুখে একরকম বিষণ্ণতা ঝরে পড়ে। সে মাথা নিচু করে থাকে। অ্যাকুয়ারা তার এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ফিওনা? তুমি কেন অত চিন্তিত? তুমি যদি তাকে ভালোবাসো তবে ভয় পাওয়ার কিছু নেই। জানি, ফিওনা নিঃশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা আছে। আমি নিশ্চিত নই যে এই প্রেমের শেষ কোথায় যাবে। কিন্তু যদি তুমি তাকে সত্যি ভালোবাসো তাহলে এগিয়ে যাও। অ্যাকুয়ারা উৎসাহ দেয়, ভালোবাসা সবসময় শক্তিশালী। তুমি কিভাবে জানবে যদি তুমি চেষ্টা না করো? ফিওনা কিছুক্ষণ চুপ থেকে ভাবে, তার মনে জাগে কিছু দ্বিধা ও আশঙ্কা। তুমি ঠিক বলেছ, কিন্তু পরিস্থিতি এত সহজ নয়। আমি চাই না সে বা আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই। কিন্তু প্রেমই তো সবকিছু সমাধান করতে পারে। অ্যাকুয়ারা বলে, তুমি যদি প্রিন্সকে সত্যি ভালোবাসো তাহলে সাহসী হয়ে ওঠো। কিন্তু অ্যাকুয়ারা, ফিওনা বলে, ড্রাগন আর হিউম্যান কি একসাথে সারা জীবন থাকতে পারবে? তাদের মধ্যে তো এত পার্থক্য। অ্যাকুয়ারা কিছুক্ষণ ভাবতে থাকে। সে জানে এটার উত্তর তার কাছে নেই। আমি জানি ফিওনা, তুমি এবং প্রিন্সের ভালোবাসায় অনেক বাধা আসবে, কিন্তু আপাতত তুমি ভয় পেও না এসব নিয়ে। তাহলে কি করতে হবে? ফিওনা হতাশ হয়ে প্রশ্ন করে। তুমি যা অনুভব করো তা বিশ্বাস করো। অ্যাকুয়ারা বলল,
ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে ততক্ষণ কিছুই অসম্ভব নয়। কিন্তু পরিস্থিতি? ফিওনা প্রশ্ন করে। হ্যাঁ, পরিস্থিতি কঠিন, কিন্তু তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে সাহসী হও, একসাথে মিলেমিশে চলার চেষ্টা করো। সম্পর্ক তৈরি করতে সময় লাগে, আর তোমাদের মাঝে যে প্রেম তা অসাধারণ। অ্যাকোয়ারা উৎসাহ দেয়। ফিওনার চোখে আসার কিছু আলো জ্বলে ওঠে। তুমি সত্যিই মনে করো আমরা একসাথে থাকতে পারবো? আমি মনে করি যদি তোমরা দুজন একসাথে পাশাপাশি থাকো অ্যাকোয়ারা উত্তর দেয়। তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু আমার না তাকে ভয় হয় একুর। কেন? অ্যাকোয়ারা জানতে চায়। আরে ওনাকে নয়, ওনার রোম্যান্সকে আমি ভয় পাই। ফিওনা একটু সংকুচিত হয়ে বলে। কেন? সে কি এমন করেছে? অ্যাকোয়ারা প্রশ্ন করে। ফিওনা কিছু বলার আগেই মনে মনে ভাবতে থাকে এতটা ব্যক্তিগত কথা বলার প্রয়োজন নেই। তারপর সে বলল, না আসলে ড্রাগন তো, আর ড্রাগনের রোম্যান্স হিউম্যানদের থেকে আলাদা, ভয়ঙ্কর হবে তাই। এটা শুনে অ্যাকোয়ারা হাসতে হাসতে শেষ হয়ে যায়। তার হাসি দেখে ফিওনাও অগত্যা হাসে। তুমি এতটা ভাবছো কেন? প্রেমে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু কখনো কখনো ভয়কে পেছনে রেখে সামনে এগোতে হয়। হ্যাঁ, হয়তো তুমি ঠিক বলছো। ফিওনা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি বুঝি, কিন্তু মানসিকভাবে প্রস্তুত হতে একটু সময় লাগবে। তুমি যা অনুভব করো সেটা গ্রহণ করো। সব কিছু সহজ হবে না, কিন্তু তুমি একা নও। আমি সবসময় তোমার পাশে আছি। অ্যাকোয়ারা তার বন্ধুর হাতে হাত রেখে সমর্থন দেয়। ধন্যবাদ অ্যাকোয়ারা, তোমার কথা আমার সাহস বাড়ায়। আর তুমি আছো বলেই আমি এতটা নিশ্চিন্তে থাকি সব বিষয়ে। এথিরিয়ান হন্তদন্ত হয়ে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করলো। দ্রুত পায়ে অ্যাকোয়ারার কক্ষের দিকে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখলো কক্ষ ফাঁকা। এথিরিয়ান সঙ্গে সঙ্গে বুঝে গেল অ্যাকোয়ারা নিশ্চয়ই ফিওনার কক্ষে রয়েছে। ফিওনার কক্ষের সামনে গিয়ে সে দেখলো স্লাইডিং দরজা খুলছে না। বিরক্ত হয়ে সে কাচের ওপর হাত ছোয়ালো। তার সঙ্গে সঙ্গেই ভেতরে সিগন্যাল চলে গেল। ফিওনা আর অ্যাকোয়ারা একে অপরের দিকে তাকিয়ে বুঝলো কেউ এসেছে। অ্যাকোয়ারা উঠে গিয়ে স্লাইডিং দরজাটি খুলে দেয়। দরজার ওপাশে এথিরিয়ান দাঁড়িয়ে আছে, মুখ ভরা উদ্বেগ আর চোখে মুখে অস্থিরতা। এথিরিয়ন, কি হয়েছে? অ্যাকোয়ারা জিজ্ঞেস করলো। এথিরিয়ান ঘরে ঢুকে বলল, আর হলো না, ড্রাকোনিস থেকে ইমেল এসেছে। ওই অ্যালিসা ভাবি আর সিলভা আসছে পৃথিবীতে। অ্যাকোয়ারা খানিকটা বিস্মিত হয়ে বলল, তাহলে কি হয়েছে? তুমি এতটা অস্থির কেন? অ্যালিসা ভাবিকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, এথিরিয়ান ধীর স্বরে বলল। কিন্তু সিলভা, ওই মেয়েটা এতটা চিপকে চিপকে থাকবে আমার সঙ্গে যে আমার সহ্য হবে না। প্লিজ আমাকে বাঁচাও। অ্যাকোয়ারা হেসে উঠল। তুমি তো একদম ভয় পেয়ে বসেছো। সিলভা আসছে বলে তোমার এমন দুঃখ কেন? দুঃখ নয় আকু, এটা পুরোপুরি ভয়। তোমাকে বলে রাখি, সিলভা এমন যে প্রতিটা মুহূর্তে আমাকে ট্র্যাক করবে, যেন আমি কোনো রাজপরিবারের গুপ্তধন। অ্যাকোয়ারা অবাক হয়ে হাসতে লাগলো। তুমি তো দেখছি সিলভার আগমন নিয়ে রীতিমতন একটা রোমাঞ্চ গল্প বানিয়ে ফেলেছো। গল্প না অ্যাকোয়ারা, এটা আমার জীবনের বাস্তবতা। আর তাই একু, আমি তোমার সাহায্য চাই। তুমি আমাকে কোনো একটা উপায় বলো যেন ওর কাছ থেকে পালাতে পারি। অ্যাকোয়ারা চওড়া হাসি দিয়ে বলল, চিন্তা করো না, সিলভাকে সামলানোর জন্য আমাদের কিছু একটা করতেই হবে। এথিরিয়ানের চোখ হঠাৎ ফিওনার দিকে পড়ল, আর তার মুখে খেলে গেল এক চটপটে হাসি। এই তো পেয়ে গেছি উপায়। সে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, ফিওনা প্লিজ, তুমি আমাকে সাহায্য করবে। সিলভা যখন আসবে তখন আমি তোমার সাথে সাথেই থাকবো। এতেও কোনোভাবেই আমার কাছে আসার সুযোগ পাবে না। ফিওনা কিছুটা বিভ্রান্ত হয়ে চুপ করে রইল। এত দ্রুত ঘটনা প্রবাহের অর্থ বুঝে ওঠা তার জন্য কঠিন হয়ে পড়ল। অ্যাকোয়ারা তখন এথিরিয়ানের কাঁধে আলতো চাপ দিয়ে বলল, চল বাইরে গিয়ে কথা বলি। ফিওনাকে এতটা হঠাৎ করে এইসব চাপিয়ে দেওয়া ঠিক না। অ্যাকোয়ারা এথিরিয়ানকে নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়ার পর কক্ষটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ফিওনা কাঁচের দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের আকাশ তারা ভরা, কিন্তু তার মন ভীষণ ভারাক্রান্ত। অ্যালিস আসছে।
ফিওনা মনে মনে বলল, তার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার মানে জাসপারের বাগদত্তা এখানে আসছে। হৃদয়টা যেন অদৃশ্য আগুনে পুড়তে লাগলো। যতবারই সেই সম্পর্কের কথা ভাবছে, নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করেও সে পারছে না। ফিওনা গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। নিজেকে বারবার বোঝাতে চাইলো জ্যাসপার একজন ড্রাগন আর সে একজন সাধারণ মানবী। তাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। তবুও তার হৃদয়টা কেন যেন এই বাস্তবতাকে মানতে চায় না। ল্যাবের এক কোণে গম্ভীরভাবে বসে আছে জ্যাসপার। ড্রাকনিস ইমেল পাঠানোর পর থেকে ওর মন যেন অস্থির হয়ে উঠেছে। অ্যালিসার আসার খবরটা পাওয়ার পর থেকেই ওর চিন্তা গাঢ় হয়েছে। ড্রাকনিসের সঙ্গে কলে আলাপের সময় সে বলেছিল, ওদের এখন এখানে আসাটা ঠিক হবে না। আমরা সবাই একটা গুরুত্বপূর্ণ মিশনে আছি ড্রাকনিস। ওরা আসলে পুরো পরিবেশটা কেমন হবে? এই সময় তাদের উপস্থিতি খুবই বিভ্রান্তিকর। ড্রাকনিস হালকা স্বরে জবাব দিয়েছিল, ও তোমার বাগদত্তা জাসপার, অনেকদিন হলো তোমাকে দেখেনি। আর ওরা তো তোমার মিশনে বাধা দিচ্ছে না, কয়েকদিনের ব্যাপার, সামনে নাও। ড্রাকনিস কলটি শেষ করার সঙ্গে সঙ্গে জ্যাসপার চেয়ারে হেলান দিয়ে মাথা ধরে বসে পড়ে। চিন্তার ভারে ওর মনের গভীরে একটা চাপা অস্থিরতা সৃষ্টি হয়েছে। অ্যালিসা আসলে কি হবে? জ্যাসপার মনে মনে, ফিওনা কি বুঝতে পারবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? যদি অ্যালিসা আর ফিওনার মাঝে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, তখন আমি কি করব? জ্যাসপারের চোখে ভাসছে ফিওনার চেহারা, তার ছোটখাটো হাসি, তার মৃদু ভয় আর দুর্বলতা। সে জানে এই পৃথিবীতে ফিওনাকে রক্ষা করার দায়িত্ব এখন তার। কিন্তু অ্যালিসার উপস্থিতি কিভাবে তার আর ফিওনার মধ্যে তৈরি হওয়া অদ্ভুত সম্পর্কের প্রভাব ফেলবে, সেটাই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। আমাকে এখনই কিছু একটা পরিকল্পনা করতে হবে। জ্যাসপার মনে স্থির করলো, কিন্তু ফিওনার অনুভূতিগুলোকে আঘাত না করে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে, সেটাই এখন তার সবচেয়ে বড় চিন্তা। পরের দিন কার্বনের মিশন থেকে ফিরে জ্যাসপার, থারেনিয়াস, আলভিরা আর এথিরিয়ান গ্লাস হাউসে একত্রিত হয়। 3টি গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করা হয়েছে, আর মাত্র 2টি মিশন বাকি। এই উপাদানগুলো ঢেনাসে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। হঠাৎ থারেনিয়াস জ্যাসপারের কাছে একান্তে কথা বলতে এগিয়ে আসে। প্রিন্স অরিজিন, একটা কথা ছিল। জ্যাসপার গভীর মনোযোগে তাকিয়ে বলল। বলো। থারেনিয়াস একটু ইতস্তত করে বলল, প্রিন্সেস অ্যালিসা আসছেন। আমি আপনার আর ফিওনার ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছি। এই মুহূর্তে অ্যালিসা আসলে পরিস্থিতি যে কেমন হবে ভেবে দেখেছেন? জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল, কি হবে? কিছুই হবে না। আমি অ্যালিসাকে সত্যিটা জানিয়ে দেব। ও আমার সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করা পার্টনার। এর বাইরে ওর কোনো জায়গা নেই আমার জীবনে। আমার হৃদয়ে ফিওনা ছাড়া আর কারো স্থান নেই। থারেনিয়াস চোখ বড় বড় করে জ্যাসপারের দিকে তাকালো। প্রিন্স, দয়া করে সব করবেন না। ড্রাকনিস যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন? অ্যালিসাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ওরা কয়েকদিনের জন্য আসছেন, সামান্য কয়েকটা দিন সামলে থাকুন। জ্যাসপারের মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠল। তোমার কি মনে হয় আমি ওর সামনে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারবো? আমি যদি ওকে ফিওনার প্রতি কোনো অনুভূতি এমনটা বোঝাই, তাহলে সেটাই মিথ্যে হবে। থারেনিয়াস নরম গলায় বলল, প্রিন্স, আমি বুঝি আপনি যা বলছেন, কিন্তু এখন আপনাকে কৌশলী হতে হবে। আমাদের মিশনটা শেষের পথে। অ্যালিসা চলে গেলে যা খুশি করুন, কিন্তু এখন শান্ত থাকুন। জ্যাসপার একটু থেমে থারেনিয়াসের দিকে তাকালো। তোমার পরামর্শ আমি মাথায় রাখবো, কিন্তু সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। থারেনিয়াস হতাশ হয়ে মাথা নাড়ল। আমি কেবল চাইছি এই কটা দিন আমাদের কাজ আর পরিবেশ স্বাভাবিক থাকুক। ড্রাকনিস এবং ফ্লোরা রাজ্যের মধ্যে কোনো বিবাদ আমরা চাই না। জ্যাসপার আর কিছু বলল না, কিন্তু তার ভিতরে অস্থিরতা বেড়েই চলল। অ্যালিসার আগমনের পর কি হবে সেই চিন্তাই তার মনের গভীরে তোলপাড় করতে লাগলো। গভীর রাত, ফিওনা শান্ত ঘুমে তলিয়ে আছে। ঘরের নিস্তব্ধতা যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ তার মনে হলো কেউ গভীরভাবে তাকে দেখছে। সেই অজানা অনুভূতিতে তার শরীরে শিহরণ খেলে গেল। ঘুম ঘুম
ভাবটা কাটতেই ফিওনা বুঝতে পারল উষ্ণ নিঃশ্বাস আর ভেনাসিয়াল পারফিউমের মৃদু ঘ্রাণ তাকে ঘিরে আছে। ধীরে ধীরে চোখ খুলতেই দেখে জ্যাসপার তার ঠিক ওপর ঝুঁকে আছে। তার চোখে কোনো হুমকি নেই, বরং গভীর এক রহস্য। ফিওনা কিছু বলতে যাবার আগেই জ্যাসপার আলতো করে তার মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আস্তে হামিংবার্ড। তার সেই নরম গলার স্বর যেন রাতের বাতাসও থমকে গেল। ফিওনার হৃৎপিণ্ড দ্রুততর হয়ে উঠল। সে কিছু বলতে চাইলেও কথা হারিয়ে ফেলল। জ্যাসপার তাকে ছায়ার মতো গভীরতায় মোড়া এক দৃষ্টিতে দেখছিল, যেন তার মনের প্রতিটি কোণ খুঁজে নিচ্ছে। আপনি এত রাতে এখানে আমার কক্ষে? ফিওনার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে বিস্ময়ের পাশাপাশি অজানা এক আকর্ষণ। জ্যাসপার তার হাত সরিয়ে ধীর স্বরে বলল, তোমার কাছে আসার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন নেই হামিংবার্ড। ফিওনা ধীরে ধীরে উঠে বসল। তার চোখে এক ধরনের দ্বিধা, যেন বুঝতে পারছে না সামনে কি ঘটতে চলেছে। জ্যাসপার তার ঠিক সামনে বসে পড়ল, গম্ভীর মুখে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, তোমার আমার প্রতি কি কেমন ফিলিং? ফিওনা চমকে উঠল, তার চোখে বিস্ময় মাখা প্রশ্ন। মানে কিসের ফিলিং? জ্যাসপার এবার একটু ঝুঁকে এসে বলল, তুমি আমাকে ভালোবাসো না? ফিওনা তাকে স্থির দৃষ্টিতে চেয়ে দেখল, তার মন চিৎকার করে বলছে, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মুখে সে কথাটা কোনোভাবেই আসছে না। অবশেষে সে ধীরে জবাব দিল, না। জ্যাসপারের চোখ মুহূর্তেই আগুনের মতো জ্বলে উঠল। তার রাগ যেন ঘরের পরিবেশ ভারী করে তুলল। ফিওনা বুঝতে পারল সে যা বলেছে তা জ্যাসপারকে আহত করেছে। জ্যাসপার ফিওনাকে বসা অবস্থায় থেকে এক ঝটকায় বাহু শক্ত করে ধরে টেনে তুলল। ফিওনা হতবাক হয়ে তার দিকে চেয়ে রইল, কিছু বলার সাহস পেল না। জ্যাসপার তাকে গ্লাসের দেওয়ালে ঠেসে ধরে গভীর প্রখর চোখে বলল, তুমি কি সত্যি মনে করো আমি এতটাই বোকা? তোমার চোখে যা দেখি তা কি মিথ্যে? ফিওনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। জ্যাসপার তার মুখের আরো কাছে এনে একদম নিচু স্বরে বলল, তোমার মুখ যাই বলুক, তোমার হৃদয়টা আমি পড়তে পারি হামিংবার্ড। আর নিজের প্রতি মিথ্যা বলার চেষ্টা করো না। ফিওনা জড়সড় হয়ে বলল, কিন্তু আপনার তো অ্যালিসার সাথে সম্পর্ক আছে, আর অ্যালিসা তো আসছেও। জ্যাসপারের চোখে তীব্র একটা ঝিলিক ফুটে উঠল। সে দ্রুত ফিওনার ঠোঁটের কাছে হাত তুলে বলল, একদিন মানা করেছিলাম না, অ্যালিসার কথা বলবে না। ওর বিষয়ে ভাবা তোমার কাজ নয় হামিংবার্ড, ওটা আমি সামলে নেব। ফিওনা চুপ করে তার দিকে তাকিয়ে রইল, হৃদয় জুড়ে হাজারো প্রশ্ন, কিন্তু মুখ ফুটে আর কিছু বলতে পারল না। জ্যাসপার তার গলার স্বর নরম করে বলল, তুমি শুধু আমাকে ভালোবাসবে, ব্যাস, বাকিটা আমি দেখব। তার কথাই এমন এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে ফিওনার মনে কিছুটা হলেও স্বস্তি এলো, কিন্তু তবুও তার মনে এক অজানা আশঙ্কা লুকিয়ে রইল। ফিওনা বলল, ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো এখন। জ্যাসপার বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, তার আগে একটা চুমু দাও। ফিওনা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে আরো ঝুঁকে এলো। সে এক হাত দিয়ে ফিওনার কোমর শক্ত করে ধরে আর এক হাতে আলতো করে ফিওনার চিবুক তুলে নিল। আচ্ছা, তোমাকে দিতে হবে না। জ্যাসপার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি দেই। এরপর কোনো কিছু না বলে এক মুহূর্তের জন্য ফিওনার চোখে গভীরভাবে তাকালো। জ্যাসপার ফিওনার কোমর ধরে শক্ত করে কিছুটা আলগা করে ফেলল। ফিওনার পা কিঞ্চিত শূন্যে ভাসছিল, আর তার দেহ জ্যাসপারের শক্ত বাহুর ওপর নির্ভরশীল। এরপর কোনো কথা না বলে সে ফিওনার ঠোঁটের দিকে ঝুঁকল। ফিওনা চোখ বন্ধ করার আগেই জ্যাসপার নিজের ঠোঁট তার ঠোঁটে ছুঁয়ে দিল। সেই চুম্বন গভীর, দৃঢ় ও স্পষ্ট ছিল। ফিওনার শরীর শীতল হয়ে গেল, কিন্তু তার হৃদয় যেন আগুনের মতো চলতে লাগলো। সেই মুহূর্তেই সময় যেন থেমে গেল। সমস্ত কিছুর মধ্যে একমাত্র তাদের নিঃশ্বাস আর হৃদয়ের শব্দ শোনা যাচ্ছিল। ফিওনা তার হাত জ্যাসপারের বুকের ওপর রাখলো, যেন ঠেলে দিতে চায়, কিন্তু তার হাত শক্তি হারিয়ে ফেলল। জ্যাসপারের চুম্বনে সে নিজেকে হারিয়ে ফেলল। তার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত অনুভূতি যেন জেগে উঠল। একটি গভীর
গভীর নিঃশ্বাস নিয়ে জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে মাটি স্পর্শ করালো, কিন্তু তার হাত এখনো ফিওনার কোমরে ছিল। ফিওনার চোখে তখনও বিস্ময় আর আবেগ। এবার ঘুমো, তোমার স্বপ্নে আমিই থাকবো। গুড নাইট হামিংবার্ড। তারপর জ্যাসপার ফিওনাকে সেখানেই রেখে কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনা নিজের ঠোঁটের ওপর হাত রেখে অনুভব করতে চাইল কিছুক্ষণ আগের চুম্বন। তার হৃদয়ে উত্তেজনার ঢেউ বয়ে যাচ্ছিল। সেই মিষ্টি মুহূর্তের স্মৃতি মনে আসতেই তার মুখে একটা হাসি ফুটে উঠল। ফিওনা নিজের ঠোঁট দিয়ে ঠোঁট ভেজাতে শুরু করলো। জ্যাসপারের চুমুর সেই গ্লুকোজের স্বাদ এখনো লেগে আছে ঠোঁটে আর জিভে। সে অনুভব করলো যেন সে স্বাদ মিষ্টি নয়, বরং এক অদ্ভুত নেশা, যা তাকে আরো বেশি জ্যাসপারের কাছে টানছে। মনে পড়ল সেই মুহূর্তের উষ্ণতা, যা তার পুরো দেহে ছড়িয়ে পড়েছিল। অ্যালিসা আর সিলভা পৃথিবীর পুষ্পরাজ পাহাড়ে পা রাখার মুহূর্তে নিজেদের উপস্থিতির সংকেত পাঠায়। সেই সংকেত পাওয়ার সাথে সাথে থারিনিয়াস আর আলভিরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানাতে প্রস্তুত থাকে। দীর্ঘ 3 দিনের যাত্রা শেষে তারা ভেনাসের রাজ্য থেকে পৃথিবীতে পৌঁছয়। তাদের অবতরণের সাথে সাথে পাহাড় জুড়ে যেন একটি শক্তিশালী কম্পন ছড়িয়ে পড়ে। একসঙ্গে দুটি ধপাস শব্দ শোনা যায়, যা পাহাড় এবং মাউন্টেন গ্লাস হাউসকে কাঁপিয়ে তোলে। ফিওনা, অ্যাকোয়ারা আর এথেরিয়ান চমকে ওঠে। তাদের মনে হয় যে তারা এখানেই এসে গেছে। অন্যদিকে জ্যাসপার তখন ল্যাবে গভীর মনোযোগে কাজ করছিল। সেই কম্পনের অনুভূতিতে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়। সে দ্রুত ল্যাবের কাজ থামিয়ে বুঝতে চেষ্টা করে কি ঘটেছে। মনে মনে সে জানে যাদের আসার কথা তারা এসে গেছে। থারিনিয়াস আর আলভিরা সিলভা এবং অ্যালিসাকে নিয়ে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করলো। ভেতরে ঢোকার পরপরই ডাইনিং টেবিলটি তাদের নজরে এলো, যা বিভিন্ন মুখরোচক খাবারে সাজানো। অ্যাকোয়ারা দাঁড়িয়ে ছিল টেবিলের পাশে, মুখে এক চওড়া হাসি নিয়ে। সিলভা আর অ্যালিসা ভিতরে পা দিয়ে চারপাশে নজর বোলালো। তাদের চোখে বিস্ময়, কারণ এটি তাদের প্রথমবারের মতো মাউন্টেন গ্লাস হাউস এবং পৃথিবীর অভিজ্ঞতা। কাছের দেওয়ালের মধ্যে দিয়ে পাহাড়ের সৌন্দর্য তাদের মুগ্ধ করে। অ্যাকোয়ারা তাদের উষ্ণ স্বাগত জানিয়ে, স্বাগতম পৃথিবীতে, আশা করি আপনাদের যাত্রা ভালো কেটেছে। অন্যদিকে এথেরিয়ান নিজের কক্ষে লুকিয়েছিল। সিলভার সাথে সরাসরি মোলাকাতের ভয় তাকে কাবু করে রেখেছিল। ফিওনাও নিজের কক্ষে থাকলো, কোনো ঝামেলা এড়ানোর জন্য। সিলভা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বলল, পৃথিবী বেশ মজার জায়গা মনে হচ্ছে, খাবারগুলো দেখতে আকর্ষণীয়। অ্যালিসা কিছু না বলে শান্তভাবে চারপাশ দেখছিল, যেন নিজের জায়গাটি পরখ করে নিচ্ছে। অ্যালিসা ডাইনিং টেবিলের পাশে দাঁড়াতেই জ্যাসপারের কথা জানতে চাইল। থারিনিয়াস শান্তভাবে জানালো, প্রিন্স ল্যাবে আছে, সে এখন খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। অ্যালিসা একটু বিরক্ত হয়ে বলল, খাওয়া শেষে আমি ল্যাবে যাব, ওনার সাথে দেখা করতেই হবে। থারিনিয়াস কৌশলে উত্তর দিল, ল্যাবে কেবল তাদেরই প্রবেশের অনুমতি আছে যারা ল্যাবের কাজের সাথে সরাসরি যুক্ত। অ্যালিসা তৎক্ষণাৎ বলল, আমি প্রিন্সের বাগদত্তা এবং ভবিষ্যতে তার অর্ধাঙ্গিনী হব। ওনার যে কোনো জায়গায় আমি যেতে পারি, আমার জন্য অনুমতির প্রয়োজন নেই। থারিনিয়াস অসহায় ভঙ্গিতে মাথা নুইয়ে আর কোনো কথা বলল না। অ্যাকোয়ারা তখন বিষয়টি সামাল দিয়ে বলল, আপনারা আগে ফ্রেশ হয়ে নিন, তারপর খাওয়া দাওয়া সেরে বাকি সব করা যাবে। সিলভা একদিক থেকে চারদিকে নজর বুলিয়ে এথেরিয়ানকে খুঁজতে লাগলো। তার অনুপস্থিতি যেন সিলভার চোখে ঠিক লেগে গেল। অ্যাকোয়ারা সিলভার খোঁজাখুঁজির কারণ বুঝে গেল। এথেরিয়ন তার নিজের কক্ষে রয়েছে। সিলভা তৎক্ষণাৎ বলল, আমি আগে ওর সাথে দেখা করব, আমাকে তার কক্ষটা দেখাও। অ্যাকোয়ারা একটু দ্বিধায় পড়লেন। সিলভার তীক্ষ্ণ দৃষ্টির চাপে সম্মতি দিল। এই দিক দিয়ে আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সিলভা অ্যাকোয়ারার পিছনে পিছনে এথেরিয়ানের কক্ষের সামনে পৌঁছলো। দরজা খুলতেই সিলভা আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো। অ্যাকোয়ারা কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে দেখলো সিলভা কি করে। এথেরিয়ান সিলভাকে দেখেই হতভম্ব। এরই মধ্যে সিলভা এক লাফে এথেরিয়ানের দিকে এগিয়ে এসে তাকে চাপটে ধরল। এথেরিয়ানের চক্ষু চড়ক গাছ। এমন পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সিলভা উচ্ছ্বাসে বলল, এথেরিয়ন, তুমি কেমন আছো? কতদিন তোমাকে দেখি না, জানো তুমি আমি তোমার জন্য কত কষ্ট পেয়েছি।
এথিরিয়ান অপ্রস্তুতভাবে সিলভার আলিঙ্গন থেকে বের হতে চেষ্টা করলো। সিলভা, হ্যাঁ আমি জানি, এবার আমাকে ছাড়ো। সিলভা মৃদু হেসে বলল। ছাড়বো মানে? নিচে চলো, একসাথে খাবার খাবো। এথিরিয়ান কিছুটা অস্বস্তিতে বলল, আমার পেট ভরা। কিন্তু সিলভা তার কথা শুনল না, তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এথিরিয়ানের বাধা দেওয়ার চেষ্টা বৃথা হলো। অন্যদিকে অ্যাকুয়ারা পুরো দৃশ্য দেখে মজা পেয়ে মুখ টিপে হাসতে লাগলো। মনে মনে ভাবলো, এই দুজনের কাণ্ড দেখে তো আমি দিনের ক্লান্তি কেটে গেল। অবশেষে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো। খাবারের পরিবেশ ছিল জমজমাট, কিন্তু অনুপস্থিত ছিল জ্যাসপার আর ফিওনা। অ্যালিসা খাবারের মাঝেই আলভিরার কাছে পুনরায় জ্যাসপারের কথা জানতে চায় এবং তাকে দেখার জন্য পিড়াপিড়ি শুরু করে। আলভিরা প্রথমে আপত্তি জানালেও অ্যালিসার জোরাজুরিতে তাকে নিয়ে ল্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ল্যাবের সামনে পৌঁছে আলিসা আর কিছু না বলে সরাসরি দরজার দিকে এগিয়ে যায়। ল্যাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভিন্নধর্মী সিগন্যাল বাজতে শুরু করে। নিরাপত্তা অ্যালার্ম জোরে বেজে ওঠে, যা পুরো ল্যাবের পরিবেশ অস্বস্তিকর করে তোলে। জ্যাসপার কাজের মধ্যেই ছিল আর হঠাৎ এমন অ্যালার্মে থমকে দাঁড়িয়ে গেল। সে অবাক হয়ে সামনে তাকায় এবং অ্যালিসাকে ল্যাবে দেখে তার চোখ ধীরে ধীরে গম্ভীর হয়ে ওঠে। গম্ভীর কণ্ঠে জ্যাসপার বলে,